মায়া একদম সুন্দর আর তরুণ মেয়ে ছিল। রাতের নিস্তব্ধতায় সে চুপি চুপি নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ল আর হাঁটতে হাঁটতে শূন্য পাথরের মরুভূমির ধারে চলে গেল। রাতের 1টা বেজে গিয়েছিল, চারপাশে চুপচাপ আর অন্ধকার ছড়িয়েছিল। মায়া নরম বালুকার টিলার ওপর পা রেখে ওপরে চড়তে লাগল। ঠান্ডা হাওয়ার ঝোঁকে তার চুল নিয়ে খেলছে। কিছুক্ষণ পর সে মরুভূমির শিখরে পৌঁছে গেল। ওখানে দূরে একটা পুরনো কাঠের ঝুপড়ি দেখা যাচ্ছিল। মায়া ধীরে ধীরে সেই ঝুপড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। অন্ধকার আরও ঘনিয়ে গিয়েছিল। ঝুপড়ির দরজার কাছে পৌঁছে সে থমকে গেল। চারপাশের নীরবতা হঠাৎ যেন আরও ভারী হয়ে উঠল। সে এক ছিদ্র দিয়ে ভেতরে তাকালো। তারপর হাত ব্যাগ থেকে আয়না বের করে নিজের চুল সিঁদুর করল, কাপড় ঠিক করল, যেন নিজেকে সাজাচ্ছে। নিশ্চিন্ত হয়ে সে ধীরে ধীরে দরজায় কড়ানাড়ি দিল। মায়া ধারাবাহিকভাবে দরজা বাজাচ্ছিল আর সঙ্গে সঙ্গে আয়নায় নিজের সাজগোজ করছিল। হঠাৎ দরজাটি কেঁপে উঠল এবং ভেতর থেকে প্রায় 80 বছর বয়সী এক দুর্বল বৃদ্ধ বেরিয়ে এলো। যখন তার নজর মায়া ওপর পড়ল, সে কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন কোনো স্বপ্নে হারিয়ে গেছে। মায়া হালকা হাসি নিয়ে এগিয়ে গেল। তার চোখে চোখ রেখে কোমল স্বরে বলল, আমি আমার লোকজনের সাথে ঘুরতে এসেছি, কিন্তু ওরা আমাকে এখানে ভুলে রেখে গেছে। আজ রাত তুমি কি আমাকে তোমার ঝোপড়ায় আশ্রয় দিতে পারবে? বুড়োটা এক মুহূর্ত চুপ ছিল। তারপর তার মুখে ধীরে ধীরে একটা হালকা হাসি ফুটে উঠল। চোখে একটা অদ্ভুত ঝিলিক ছিল। সে মায়ার চারদিকে ঘুরতে লাগলো, তাকে উপর থেকে নিচ পর্যন্ত ছুঁড়ে দেখল। মায়া হাসতে হাসতে বলল, কি দেখছো? বুড়োটা তার পেছনে এসে দাঁড়ালো। তখন মায়া ফিরে বলল, আজ রাত এখানে আমাকে রাখবে? এই কথা শুনে বুড়োটা যেন পাগল হয়ে গেল। উৎসাহে বলল, হ্যাঁ, কেন না, আসো, ভিতরে চলে যাও। মায়া চুপচাপ ঝোপড়ার মধ্যে ঢুকলো আর বুড়োটা সে পিছনের দরজায় তালা লাগিয়ে বলল, রাতের বেলায় চোরের ভয় থাকে এখানে। মায়া একটু সাবধান হয়ে কিছু বলল না। বুড়ো বলল, তাই তো তালা দিয়েছি। মায়া হালকা হাসি দিয়ে বলল, ও ভালো। ঝোপড়ার ভিতর দুটো ছোট ঘর আছে। সে এক ঘর থেকে আরেক ঘরে গেল আর বলল, আমি কোথায় ঘুমাবো? বুড়ো হাসতে হাসতে বলল, যেখানে মন চায় সেখানেই ঘুমিয়ে পড়ো। মায়া নরম স্বরে বলল, তাহলে তুমি এক ঘরে ঘুমাও আর আমি অন্য ঘরে। বুড়ো কিছুক্ষণ তার চোখের মধ্যে তাকিয়ে থাকলো। তারপর বলল, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা। বুড়ো নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার চিন্তায় শুধু মায়াই ছিল। মায়া নিজের বিছানায় ঘুমোতে না পেরে একদিকে অন্যদিকে ঘুরছিল। হঠাৎ বাইরে কুকুরের ডাকের আওয়াজ শুনে সে চমকে উঠল। উঠে দ্রুত বুড়োর রুমে চলে এলো। সে এসে কাঁপতে কাঁপতে বলল, উঠো, আমি ভয় পাচ্ছি। বুড়ো হড়বড় করে উঠল। কি হয়েছে? মায়া বলল, আমি একা ঘুমাতে পারছি না, আমি তোমার কাছে থাকতে চাই। বুড়োর মুখে একরকম খুশির ঝলক ফুটে উঠল। মায়ার চোখের দিকে তাকিয়ে সে হেসে উঠল, কিন্তু এখানে তো একটাই বিছানা। সে বলল, তুমি কোথায় ঘুমাবে? মায়া কোনো উত্তর দিল না। সে শুধু তার হাত ধরেই বলল, চলো বাইরে যাই, আমার ভীষণ গা ঘোলা লাগছে। বুড়ো লোকটা সঙ্গে সঙ্গেই উঠে বলল, চল, আমি তোমাকে বাইরে নিয়ে যাই। মায়া বুড়োর হাত শক্ত করে ধরল আর দুজনে ঝুপড়ি থেকে বেরিয়ে এলো। রাত গভীর আর নীরব ছিল। শুধু বালুর ওপর হাওয়ার শিশির্ণ আওয়াজ শোনা যাচ্ছিল। তারা হাত ধরে হাঁটতে হাঁটতে একটা উঁচু বালুর পাহাড়ের কাছে পৌঁছলো, যেখানে নিচে গভীর একটা গর্ত ছিল। মায়া পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে হাসলো আর বলল, দেখো, আমি তোমার কাছে সুন্দর লাগছি তো? বলো কেমন লাগছে আমাকে? বুড়ো তার সৌন্দর্যে হারিয়ে গিয়েছিল আর ধীরে ধীরে বলল, খুব প্রিয়, খুব সুন্দর। তারপর সে উৎসাহে এগিয়ে গেল। বুড়ো মায়াকে হাতের মধ্যে তুলে বলল, চলো ভিতরে যাই, তুমি অনেক সুন্দর, একদম পরীর মতো। মায়া নীরবেই হেসে উঠল, কিন্তু ঝুপড়ার কাছে এসে বুড়ো হঠাৎ থমকে গেল। সে মায়াকে নামিয়ে দিল, সন্দেহের চোখে তাকিয়ে বলল, বলো তো, তুমি কে? এত হঠাৎ এখানে কিভাবে এসে পড়েছ? মায়া শান্ত স্বরে বলল, আমি তো বলেছিলাম আমার বাড়ির লোকেরা ভুলে রেখে চলে গেছে, তুমি কেন সন্দেহ করছো? বুড়ো কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, ঠিক আছে, চলো ভিতরে যাই, রাত অনেক হয়ে গিয়েছে। মায়া হাসি দিয়ে বলল, এত তাড়াতাড়ি কেন? আগে একটু মরুভূমিতে ঘুরে আসি। বুড়ো হাসতে হাসতে বলল, যেভাবে তুমি চাও, চলো। দুজনেই হাত ধরাধরি করে মরুভূমির ঢালান দিয়ে নামতে লাগলো। রাতের শেষ মুহূর্ত, আকাশ কালো অন্ধকারে ডুবে গেছে। হাঁটতে হাঁটতে বুড়োর চোখ হঠাৎ একধারে থাকা একটা অন্ধকার গুহার দিকে পড়ল। বুড়ো গুহাটা দেখেই তার চোখে ঝলক উঠল। উচ্ছ্বসিত হয়ে বলল, চল মায়া, গুহার ভিতরে যাই। মায়া একটু দ্বিধান্বিত হয়ে বলল, না, ওখানে অনেক অন্ধকার হবে। বুড়ো হাসতে হাসতে বলল, আসতো, আমি তো আছি তোর সাথে। দুজনে ধীরে ধীরে মরুভূমির ধারে সেই গহ্বরের কাছে পৌঁছালো। গহ্বর মানে আসলে একটা ফাঁপা গুহার মতো জায়গা। পাহাড়ের বা ভূমির ভেতরে অন্ধকার একটা ফাঁকা স্থান। তারা দুজন সেই গহ্বরের সামনে এসে দাঁড়ালো আর পরিবেশটা এক মুহূর্তে আরও গম্ভীর হয়ে উঠল। বুড়োটা মুচকি হেসে বলল, তুমি আগে যাও। মায়া চারপাশে একটু তাকালো, তারপর গহ্বরের ভিতরে ঢুকল। বুড়োটা তার পেছনে ধীরে ধীরে গহ্বরের ভেতরে চলে গেল।
গহ্বরটা লম্বা আর সংকীর্ণ ছিল। দেয়াল থেকে ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে ভাবটা স্পষ্ট লাগছিল। মায়া সাবধানে সামনে এগোচ্ছে আর বুড়োটা একদম তার পেছনে। একটু এগিয়ে বুড়োটা একটা জায়গায় থেমে গেল, যেখানে একটা বড় পাথর পড়েছিল। সে বলল, তুমি তো ক্লান্ত হয়ে পড়েছ, এখানে বসো, একটু বিশ্রাম করো। মায়া হাসল আর বলল, হ্যাঁ, সত্যি খুব ক্লান্ত লাগছে। সে পাথরের ওপর বসে পড়ল। সময় যে কত দেরি হয়ে গেছে তা তারা টেরই পায়নি। গুহার ভেতরে তখন নিস্তব্ধতা নেমে এসেছিল। শুধু হাওয়ার হালকা সরসর শব্দ শোনা যাচ্ছিল। বুড়ো ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করল। মায়া তার উদ্দেশ্য বুঝে নিয়ে হঠাৎ উঠে বলল, চল ফিরে চলি, এই জায়গাটা ঠিক লাগছে না। বুড়ো হাসল, ঠিক আছে চলো। দুজনে গুহা থেকে বের হয়ে আবার ঝুপড়ির দিকে হাঁটতে লাগল। রাত তখন অনেক গভীর, ঠান্ডা হাওয়ায় শরীর কেঁপে উঠছিল। ঝুপড়ির কাছে পৌঁছে মায়া হঠাৎ থমকে গেল। সে নিজের জামাকাপড় ঝাড়তে ঝাড়তে বলল, আহা, মনে হচ্ছে আমার কাপড়ে কিছু লেগে গেছে। বুড়ো কাছে এসে বলল, কি হয়েছে দেখাও। মায়া হালকা একটা হাসি দিল, তারপর বলল, তুমি এখানেই থাকো, আমি ভিতরে গিয়ে ঠিক করে আসি। বুড়ো মায়াকে তাকিয়ে দেখতেই থাকল। মায়া ধীরে ধীরে ঝুপড়ির ভিতরে ঢুকল আর দরজায় তালা লাগিয়ে দিল। ভিতরে এসে চারিদিকে চোখ বোলালো, যেন কিছু খুঁজছে। কিছুক্ষণ পর হাসতে হাসতে বের হয়ে এসে বুড়োর সামনে দাঁড়িয়ে গেল। বুড়ো বলল, হ্যাঁ কি হলো? মায়া হাসি দিয়ে বলল, কিছু না, এই কাপড়গুলো টাইট হয়ে যাচ্ছিল। তোমার কাছে যদি কোনো মেয়ের স্যুট থাকে তাহলে দাও, আমি পরব। এটা শুনে বুড়ো চমকে গেল। আমার কাছে মেয়েদের স্যুট কোথা থেকে আসবে? তুমি আসলে কে? মায়া নরম স্বরে বলল, আরে আমি তো শুধু এভাবে বলেছিলাম, হয়তো কোনো পুরনো কাপড় পরে রয়েছে। বুড়ো চিন্তায় পড়ে গেল। তারপর ঝোপলার এক কোণে গেল, আলমারি খুলে সেখান থেকে লাল রঙের পুরনো স্যুট বের করে তার হাতে দিল। নেড়ে নাও, সে বলল। পুরনো জিনিস মানুষ ফেলে দেয়, হয়তো কেউ এটা ও ফেলে গেছে। মায়া স্যুটটা দেখল আর তার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু সে হাসতে হাসতে বলল, ভালো, আমি এটা পরে আসছি। সে অন্য ঘরে চলে গেল। বুড়ো বসে থেকে নিজের মধ্যে বকবক করতে লাগলো, মেয়েটাকে তো অনেক সুন্দর লাগছে, জানি না কোথা থেকে এলো। কিছুক্ষণ পরে মায়া লাল স্যুট পরে বাইরে এলো। জানালা দিয়ে আসা চাঁদের আলোতে সে সত্যিই চাঁদের মতো লাগছিল। বুড়োটা তাকে দেখে থেমে গেল আর বলল, বাহ, এই জামায় তো তুমি একদম চাঁদের মতো। মায়া হালকা হেসে বলল, আর তুমি তো খুব সুন্দর। বুড়োটা খুশি হয়ে বলল, চলো এখন ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়ে গেছে। মায়া ধীরে ধীরে বলল, কিন্তু আমার খুব ক্ষুধা লাগছে। মায়া কোমল স্বরে বলল, কিছু খাবার পাবো? বুড়োটা তার চোখে চোখ রেখে তাড়াতাড়ি উঠে ঝোপড়ার কোণে গেল আর একটা ঝুড়ি থেকে রুটি তুলে নিয়ে ওর হাতে তুলে দিল। মায়া হেসে রুটি খেতে লাগলো আর বুড়ো চুপচাপ ওকে দেখছিল। মায়া জিজ্ঞেস করল, কি হয়েছে, এভাবে কেন দেখছো? বুড়ো ধীরে ধীরে বলল, তুমি অনেক মিষ্টি, আর এখন অপেক্ষা করতে পারছি না। মায়া ছেলে খেলা ভঙ্গিতে বলল, কেন, কখনো কোনো মেয়েকে দেখেনি? বুড়ো একটু পিছনে সরে গেল আর বলল, কোথায় দেখব, আমি তো এখানে একাই থাকি। মায়া চারপাশে চোখ বোলালো। কোণে মেয়েদের জুতো রাখা দেখে সে হঠাৎ থমকে গেল। সে এগিয়ে গিয়ে একটা জুতো তুলে ধরে বলল, এটা এখানে কি করছে? বুড়ো তখন গম্ভীর হয়ে গেল আর দ্রুত বলল, আমি তো বলেছি মানুষ তাদের পুরনো জিনিসগুলো দেয়। মায়া হাসল, ঠিক আছে। সে জুতো রেখে অন্য ঘরে চলে গেল এবং বুড়ো তার পেছনে পেছনে সেখানে পৌঁছল। মায়া অনুভব করল যে সে এখন অনেক কাছেই দাঁড়িয়ে আছে। বুড়ো ধীরে ধীরে বলল, এখন ওখানে যেও না, রাত হয়ে গেছে, চলে এসো। মায়া ধীরে হাত বাড়িয়ে জামার পকেট থেকে একটা ছোট বোতল বের করলো। চোখে চোখ রেখে হেসে বলল, ঠিক আছে, কিন্তু আগে এটা খেয়ে নাও, এতে তোমার মন শান্ত হবে। বুড়ো যে এখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল, চিন্তা ভাবনা না করে খেয়ে নিল। কিছুক্ষণ তার শ্বাস নিতে কষ্ট হতে লাগলো, চোখ পলক দিতে শুরু করলো। সে হাবুডুবু খেতে খেতে বলল, তুমি অনেক সুন্দর, তোমার মতো কেউ নেই। মায়া হাসতে হাসতে বলল, মিথ্যে বলো না, তোমার তো আমার থেকেও সুন্দর দেখার অভিজ্ঞতা আছে। বৃদ্ধ অস্পষ্ট কণ্ঠে বলল, না রে, এতদিনে অনেককেই দেখেছি, কিন্তু তোর মতো কেউ না, তুই তো একেবারে সর্বনাশ। মায়া তার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, তারপরও এটা মিথ্যে। বৃদ্ধের কণ্ঠে ভেঙে পড়তে শুরু করলো আর তার পা কেঁপে উঠছিল। বৃদ্ধ যখন মায়ার কাছে এলো, মায়া হঠাৎ তার মুখে হাত দিয়ে হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা, এক মিনিট থামো, আগে কথা শোনো। চলো আমরা একটা খেলা খেলি, ধরাধরি। তুমি জিতলে তোমার কথা চলবে, আর আমি জিতলে আমার। বুড়ো হেসে উঠল, হা হা হা, এ আবার কিরকম খেলা? এতে তো আমিই জিতবো, চল শুরু করি। দুজনেই ঝোপড়ির বাইরে বেরিয়ে এলো। রাতের শেষ সময় ছিল, চারদিকে নীরবতা আর অন্ধকারে ছড়িয়েছিল। বুড়ো চুপচাপ হাসল, এই পাগল মেয়েটা আমাকে হারাতে পারবে না, আজ আমি অবশ্যই জিতব। পরের মুহূর্তে মায়া দৌড় দিল, মরুর ঠান্ডা বালি উড়ে গেল আর বুড়ো পাগলের মতো তার পিছে দৌড়াতে লাগলো। মায়া পাহাড় আর টিলার উপরে দ্রুত গতি নিয়ে উপরে দৌড়াতে লাগলো আর বুড়ো লোকটা তার পেছনে নিঃশ্বাস ফেলে নিজের জয়ের স্বপ্ন বুনে দৌড়াতে লাগলো। কিন্তু এখন মায়া ক্লান্ত হয়ে পড়েছিল। বুড়ো দেখল
দেখল তার গতি ধীর হয়ে গেছে। তখন সে নিজের গতি বাড়িয়ে দিল। কয়েক মুহূর্তের মধ্যেই সে মায়ের কাছে পৌঁছে গেল এবং চিৎকার করে বলল, ধরলাম ধরলাম, আমি জিতেছি। হাসতে হাসতে সে তাকে কোলে তুলে বলল, এখন আমার মন মতো হবে। তারপর তাকে টেনে ঝুপড়ির দিকে নিয়ে যেতে লাগলো। রাত গভীর, বাতাস ঠান্ডা, আর মরুভূমির নীরবতায় ধীরে ধীরে বিপদের আওয়াজ গুঞ্জরিত হতে লাগলো। মরুভূমি কালো অন্ধকারে ডুবেছিল। বৃদ্ধটি মায়াকে বাহু থেকে ধরে টেনে ঝুপড়ির দরজার কাছে নিয়ে এসে এক জোরালো ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল। নিজেও ভিতরে ঢুকে দরজার তালা লাগিয়ে দিল। সে হাসতে হাসতে বলল, এখন আমি জিতে গেছি, তাই না? এখন আমার ইচ্ছে চলবে। মায়ার হৃদয় দ্রুত ধরপড় করতে লাগলো, কিন্তু তার মুখে ভয়ের বদলে একটা নরম হাসি ছিল। সে বলল, ঠিক আছে, কিন্তু আগে তুমি পাশের ঘরে যাও, আমি একটু আমার কাপড় বদলিনি, তারপর দেখব। বৃদ্ধটি হেসে বলল, আচ্ছা চল। সে পাশের ঘরে গেল, আর তখনই মায়া ফুর্তিতে নিজের পার্স থেকে একটা ছোট বোতল বের করে দেয়ালে রেখে দিল। কিছুক্ষণ পর বুড়ো ডেকে উঠল, হ্যাঁ, কাপড় বদলিয়ে ফেলেছ? আসো তো। মায়া বলল, হ্যাঁ, হয়ে গেছে, আসো। বুড়ো দৌড়ে ঘরে ঢুকলো আর হাসতে হাসতে বলল, তুমি তো আগের কাপড়ই পরে আছো। মায়া হেসে বলল, আমার আর কোথা থেকে নতুন কাপড় আসবে, এটাই ঠিক আছে। বুড়ো একটু ঝুঁকে শান্ত গলায় বলল, তোমার ইচ্ছে মতো। তারপর হঠাৎ করে তার হাত ধরল। মায়া বলল, এক মিনিট। সে হাত খুলল যেখানে ছিল ছোট বোতলটা, আর বলল, এটা আগে খেয়ে নাও, এটা খেলে তোমার মন শান্তি পাবে। বুড়ো লোকটা এখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। কিছু ভাবেনি, বুঝেনি, সোজা দারু খেয়ে ফেলল। কয়েক মুহূর্তের মধ্যেই তার মাথা ঘুরতে শুরু করলো, চোখ ঝাপসা হয়ে গেল। সে হেলাফেলা কণ্ঠে বলল, তুমি খুব সুন্দর, তোমার মতো আর কেউ নেই। মায়া হেসে বলল, মিথ্যে বলছো, তুমি তো আমার থেকেও বেশি সুন্দর মানুষ দেখেছ। বুড়ো মদের ঘরে বলল, না, যতজনকেই দেখেছি তোমার থেকে কমই ছিল, তুমি তো একদম ঝামেলা। মায়া তার চোখের গভীরে তাকিয়ে শান্ত গলায় বলল, তবু মিথ্যে। তখন বুড়োর কণ্ঠ ভেঙে পড়তে লাগলো, আর তার পা একটু ডগমগ করতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই মায়া দেয়ালের দিকে চলে গেল। সেখান থেকে সে জিনিসটা তুলল যা সে কিছুক্ষণ আগে নিজের পার্স থেকে বের করে রেখে দিয়েছিল। সেটা একটা গোপন ক্যামেরা ছিল, যার মাধ্যমে সেই লোকের সব অপরাধের স্বীকারোক্তি রেকর্ড হয়ে গিয়েছিল। মায়া আর এক মুহূর্ত দেরি করল না। হঠাৎ করে সে এগিয়ে এসে তার মুখে জোরালো এক থাপ্পড় বসিয়ে দিল। ঘোরের মধ্যেই বুড়োটা টলে উঠল। কিছু বোঝার আগেই মায়া কঠিন চোখে তার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি একজন পুলিশ অফিসার। কথাটা যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ল তার কানে। মায়া এক পা এগিয়ে এসে বলতে লাগল, এই পুরো অভিযান আমারই তত্ত্বাবধানে হয়েছে। তুমি যাদের দুর্বল ভেবেছ, যাদের সহজ শিকার মনে করেছ, তাদেরই একজন আমি। বুড়োর চোখে তখন ভয় আর অবিশ্বাস একসাথে জমে উঠছিল। তার ঠোঁট কাঁপছিল, গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। মায়া ধীরে পকেট থেকে সেই ছোট ডিভাইসটা তুলে ধরল। তার ঠান্ডা হাসির আড়ালে লুকিয়েছিল কঠিন আত্মবিশ্বাস। তুমি যা কিছু বলেছ, যা কিছু স্বীকার করেছ, সব রেকর্ড হয়ে গেছে। এবার আর কোনো অজুহাত নেই। সে এক মুহূর্ত থামল, তারপর আরও কঠিন গলায় বলল, এতদিন ধরে তুমি যে মুখোশ পরেছিলে, আজ সেটা খুলে গেছে। আজ তুমি শুধু একজন বৃদ্ধ নও, তুমি একজন অপরাধী। ঠিক তখনই বাইরে থেকে ভারী বুটের শব্দ ভেসে এলো। পরের মুহূর্তে দরজা ভেঙে ঢুকে পড়ল পুলিশ দল। বুড়োটা আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার চোখে তখন আর কোনো চতুরতা নেই, শুধু নিঃসন্দেহ পরাজয়। আর মায়া, সে সোজা হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে দয়ার কোনো ছাপ নেই, আছে শুধু ন্যায়ের কঠিন দৃঢ়তা। মায়া শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমাদের কাছে একের পর এক অভিযোগ আসছিল। তুমি নিরীহ মেয়েদের সঙ্গে মন্দ কাজ করো, তাদের ভয় দেখাও, সুযোগের অপব্যবহার করো। সে এক মুহূর্ত থামল, তারপর আরও কঠিন গলায় বলল, তাই আমি এই পুরো পরিকল্পনা করেছি। উদ্দেশ্য একটাই, তোমাকে এমন জায়গায় নিয়ে আসা যেখানে তুমি নিজের মুখেই তোমার অপরাধ স্বীকার করতে বাধ্য হবে, যাতে পরে আর কোনো অস্বীকার করার সুযোগ না থাকে। এই কথা শুনে বৃদ্ধের ছদ্মবেশে লুকিয়ে থাকা সেই দানব আর কিছু বলতে পারল না। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোল না। ঠিক তখনই কমান্ডোরা এগিয়ে এলো। তারা তাকে শক্ত করে ধরে মাটিতে টেনে নিয়ে গেল, তারপর গাড়িতে ঠেলে তুলল। রাতের অন্ধকারে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন তার জীবনের শেষ অধ্যায়ের সিলমোহর। কয়েকদিন পর তাকে আদালতে হাজির করা হলো। ভিডিও আর অডিও প্রমাণের সামনে তার সব মিথ্যা ভেঙে পড়ল। তার চালাকি, তার মুখোশ, কিছুই আর টিকল না। আদালত তাকে একজন নিষ্ঠুর ও পরিকল্পিত অপরাধী হিসাবে চিহ্নিত করল এবং কঠোর শাস্তি ঘোষণা করল। এভাবেই এক বৃদ্ধের ছদ্মবেশে লুকিয়ে থাকা দানব তার পরিণতি পেল। আর মায়া, সে তার সাহস, বুদ্ধিমত্তা আর আত্মসংযম দিয়ে প্রমাণ করল, সত্য আর ন্যায়ের জয় একদিন না একদিন হবেই। দুষ্টু যতই মুখোশ পড়ুক, একদিন তার আসল চেহারা উন্মোচিত হয়েই যায়।